আসসালামু আলাইকুম ম্যাম। কেমন আছেন সবাই আপনারা? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম, বাকিদের আসতে বলেন। আলহামদুলিল্লাহ ভালো। ইয়েস ম্যাম। ম্যাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সব ক্লাস কেমন চলছে? সারাদিনে কয়টা ক্লাস ছিল আজকে? সবার ক্লাস কেমন চলছে? ম্যাম আজকে ক্লাস ছিল তিনটা, একটা হয়েছে আর আপনারটা এখন 2 নাম্বার। আমারটাই ডবল স্লট না আজকে? আরেকটা ক্লাস কার? জি ম্যাম। আরেকটা ক্লাস আছে? হুমায়রা ম্যামের হুমায়রা ম্যামের ছিল দুপুরের দিকে, আর এখন আপনার। আর ইমরোজ ম্যাম আজকে ক্লাস নিবে না বললো। আচ্ছা। আমার তো পুরা বাসায় অবস্থা খারাপ। আমাদের বিল্ডিং এ লিফটের কাজ চলতেছে, এত শব্দ। শব্দের চোটে দিনের বেলায় আপনারা কিছু শুনতে পাবেন না, আমিও আপনাদের কিছু শুনতে পাবো না। না হলে আমি দিনের ক্লাসটা নিতাম। দিনের ক্লাস আমি সবসময় লাইক করি, এটা বেশি ভালো লাগে আমার নিতে। এটা মনে হয় শনিবার পর্যন্ত এরকম শব্দ থাকবো, তারপরে ঠিক হয়ে যাবে। শনিবার কি আপনাদের সাথে আমার বিকালে ক্লাস আছে না, 4টার সময়? জি ম্যাম। হোপফুলি সাউন্ডের মধ্যেই নিব। আরেকটু সবাইকে আসতে বলেন, তারপরে আমরা আজকে অ্যারিওপাজিটিকার একটা ভিডিও আপনারা শুনবেন, তারপর আমরা অ্যারিওপাজিটিকা কি বুঝছেন সেটা ডিসকাস করবো, ঠিক আছে? যেহেতু আমাদের ক্লাসটা আজকে অনলাইন। ইউনিভার্সিটি কবে খুলবে কোনো কিছু কি জানেন? না ম্যাম, কোনো আপডেট নেই। হ্যাঁ, মানে ইউনিভার্সিটি খুললে আমাদের কত ভালো লাগতো। খুবই ভালো লাগতো। মানে আবার অনেক দিন না হয়ে যায়, দিন অনেক দিন হয়ে গেলে তখন খুব কষ্ট লাগবে। ম্যাম অনলাইন ক্লাসেও কিছু বোঝা যায় না। না না, বুঝবেন, অ্যারিওপাজিটিকা খুব মজার। আই হোপ এভরিথিং উড বি অল রাইট। ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে ক্যাম্পাসে। কারণ অনেক মানে এখনই অলরেডি মিস করতেছি আমি দ্য বিউটিফুল ক্যাম্পাস। আই হোপ এভরিথিং উড বি গ্রেট। বাকিরা গেছে কই? অনেকজন অ্যাটেন্ডই করে নাই এখনো। সব গেছে কই? ম্যাম গ্রুপে তো বলেছি, ওরা তো কিছু রেসপন্স করে না। আচ্ছা, ইনশাল্লাহ চলে আসবে। অ্যারিও বাজেটের একটা বড় ভিডিও এখন শুনবেন। এই ভিডিওটা দেয়া যাতে আপনাদের বাংলাতে ক্লিয়ার হয়ে যায়, তারপরে আমরা সেদিনের নোটটা যেটা ক্লাসে কন্টিনিউ করতেছিলাম সেটা আমি কন্টিনিউ করে দেবো, ঠিক আছে? এটা শোনার সাথে সাথে আপনাদের ইংলিশ টু বাংলা আসছে, আপনাদের খুব ইজি হবে। আর অ্যাজ ইটস এন অনলাইন ক্লাস, আই ডু ফিল যে
আপনারা এখান থেকেও শিখবেন, শিখার কোনো শেষ নাই। তো আমরা অ্যাডিওপ্যাজিটাকে আপনাদের শেয়ার করে দিচ্ছি। মধ্য দিয়ে জন মিল্টন ব্রিটিশ পার্লামেন্টকে বলেন যে, সবাই কি শুনতে হ্যালো পাচ্ছেন? এভরিওয়ান, ওয়েলকাম টু মাই। শুনতে পাচ্ছেন সবকিছু, মানে সাউন্ড ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, অ্যাডিওপ্যাজিটিকা যেটা আমি পড়াইতেছিলাম সেরকমই সেম, জাস্ট এটা একটা ভিডিও, তারপরে আমরা আমাদের নোটটাতে চলে আসবো। এটা শুনলেই আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনেন, এটা অনেক হেল্প করবে, কারণ এটা অনেক ইজি। অনেকগুলো আছে খুব কঠিন আমার কাছে লাগছে, বাট দিস ওয়ান ইজ মাচ মোর ইজিয়ার আই দেন দ্য আদার ভার্সনস। শুরু করছি। মাই চ্যানেল, দিস ইজ সাইবা জাকারিয়া। আজকে আলোচনা করব জন মিল্টনের ফেমাস প্যাম্পলেট অ্যারিওপ্যাজিটিকা নিয়ে। এটি লেখা হয়েছে 1644 সালে এবং এটি মূলত ব্রিটিশ পার্লামেন্টের উদ্দেশ্যে লেখা হয়। এই প্যাম্পলেটের মধ্য দিয়ে জন মিল্টন ব্রিটিশ পার্লামেন্টকে বলেন যাতে করে পার্লামেন্ট সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা, যে স্বাধীনতা রয়েছে, সেই জিনিসটাকে কোনোভাবে খর্ব না করে। ব্যাপারটা হচ্ছে এরকম, জন মিল্টন তার এই অ্যারিওপ্যাগেটিকার মধ্যে তখনকার সময়ে খুব বড় একটা সমস্যা তুলে ধরেছেন। 1644 সালের আগে 2 বছর দেখা যায় কি অথররা যা ইচ্ছা তাই লিখে স্বাধীনতা দেওয়া হয়েছিল। এর মধ্য দিয়ে রাইটাররা তাদের সমাজে যা কিছু প্রবলেম ছিল সবকিছু তাদের বইয়ের মধ্য দিয়ে সকলকে জানাতে শুরু করলো, এবং রিফরমেশনের যে ব্যাপারটা ওইটা স্টার্ট হয়ে গেল। এই জিনিসটার কারণে রোমান ক্যাথলিক চার্চ এবং ব্রিটিশ পার্লামেন্ট অনেক বেশি ভয় পেয়ে যায়, এবং তখন তারা কি করলো, একটা নতুন অ্যাক্ট পাশ করলো। এই অ্যাক্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যে কোনো বই যদি প্রিন্ট করার আগে এগুলাকে লাইসেন্সারদের কাছে পাঠানো হবে। তারা বইটাকে ভালোভাবে জাজ করবে, এবং যদি তাদের কাছে মনে হয় যে বইটা একদম পারফেক্ট, কোনো প্রকার খারাপ কিছু এখানে ইনক্লুডেড নেই, তখনই তারা ওই জিনিসটাকে প্রিন্ট করতে পাঠাবে। জন মিল্টন মনে করেন এই জিনিসটা খুবই হ্যাওনাস একটা কাজ হবে, কারণ কোনো বই গুড অথবা ব্যাড হয় না। একটা বইয়ের মধ্যে গুড এবং ব্যাড দোনোটা এমন ভাবে মিক্স থাকে যে আপনি চাইলে ভালো কিংবা খারাপ বইকে আলাদা করতে পারবেন না। আর নলেজ তো কখনো খারাপ বা ভালো হয় না। সো একটা বইকে ধ্বংস করার মধ্য দিয়ে মনে করা হয় কি একটা মানুষকে হত্যা করা হয়। জন মিল্টন বিভিন্নভাবে পার্লামেন্টকে এটা বোঝানোর চেষ্টা করেন, এবং তিনি দেখা যায় কি কোরআন কিংবা বাইবেল থেকে বিভিন্ন ধরনের কোটস এনে এখানে ব্যবহার করেছেন ব্রিটিশ পার্লামেন্টকে বোঝানোর জন্য যে একটা মানুষের সব ধরনের বই পড়ার অধিকার রয়েছে। সে শুধু ভালো বইগুলো পড়বে এমন না, বরং খারাপ বইগুলো পড়তে হবে, যাতে করে সে বুঝতে পারে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ। আর যে ব্যক্তি আসলেই ভালো, সে খারাপের মধ্য থেকে ভালোটাই বের করে আনবে, আর যে খারাপ সে ভালো থেকে খারাপটাই বের করবে। এরপর বলি যে তিনি এই যে টাইটেল এরিওপ্যাজিটিকা, এই জিনিসটা কোথা থেকে পেলেন। এরিওপ্যাজিটিকা এই টাইটেলটা জন মিল্টন নিয়েছেন আইসোক্রেটস এর একটা প্যাম্পলেট থেকে। আইসোক্রেটস হচ্ছে একজন গ্রেট গ্রিক রাইটার। তিনি সিনেটকে তাদের যে ডেমোক্রেসি রয়েছে, তাদের যে সরকার ব্যবস্থা, সেটাকে চেঞ্জ করার জন্য একটা প্যাম্পলেট লিখেছিলেন, মানে একটা অ্যাডভাইস দিয়েছিলেন। তো এই টাইটেলটার নাম তিনি দিয়েছিলেন দ্য অ্যারিওপ্যাজিটিক ডিসকোর্স। জন মিল্টন তার এই প্যাম্পলেটটার টাইটেলও এই আইসোক্রেটস এর প্যাম্পলেট থেকে নিয়েছেন, এবং তিনি তার নামকরণ করেছেন অ্যারিওপ্যাজিটিকা। জন মিল্টন তার প্যাম্পলেটে বলেন যাতে করে বুক লাইসেন্সিং এর যে ব্যাপারটা রয়েছে, যে একটা পাশ করা হয়েছে, এটা যাতে তুলে নেওয়া হয়। এখন আপনি যদি কোনো মানুষকে কোনো কিছু বলেন যে তোমার এই জিনিসটা ভুল হয়েছে, তুমি এটাকে শুধরাই ফেলো, তাহলে দেখা যাবে কি সে জিনিসটা সহজে মেনে নিবে না, কেনই বা মানবে। তো আপনাকে ফার্স্টে কি করতে হবে, তার ভালো দিকগুলো তুলে ধরতে হবে, তারপর তার খারাপ দিকটা। জন মিল্টনের সেম করেছেন। তিনি ফার্স্টে পার্লামেন্টের প্রশংসা করেছেন যে পার্লামেন্ট আসলে কত কিছু করেছে মানুষকে স্বাধীন করার জন্য। এরপর নিজের পয়েন্ট অফ ভিউটা রেখেছেন। তিনি শুরুটা করেন এভাবে: দ্য পার্লামেন্ট হ্যাজ অলরেডি ডান মাচ টু লিবারেট দ্য পিপল ফ্রম দ্য টাইরেনি অফ দ্য কিং চার্লস দ্য ফার্স্ট। পার্লামেন্ট অনেক কিছু করেছেন মানুষকে এই অত্যাচারী রাজা চার্লস দ্য ফার্স্টের হাত থেকে রক্ষা করার জন্য। এছাড়া বিশপ এবং মোনার্ক যারা রয়েছিল তাদের কাছ থেকেও মানুষকে স্বাধীন করেছে। এবং চার্লস দ্য ফার্স্ট তো খুবই অত্যাচারী একজন শাসক ছিলেন।
তিনি নিজের ইচ্ছে মতো শাসন করতেন, যখন যেমন ইচ্ছে তেমনই করতেন। তো পার্লামেন্ট তাদেরকে সেভ করেছে এমন একটা জায়গা থেকে। তাই জন মিল্টন বলেন যে পার্লামেন্ট আসলে প্রশংসার যোগ্য। এখন যদি কেউ জন মিল্টনকে পার্লামেন্ট সম্পর্কে এটা বলে যে পার্লামেন্ট কোনো প্রকার কটু কথা কিংবা আনইউজুয়াল কোনো কথা মেনে নিবে না, কিংবা পার্লামেন্টের যদি কেউ ক্রিটিসাইজ করে, তাহলে এই জিনিসটা পার্লামেন্ট সহজে টলারেট করবে না। জন মিল্টন এই জিনিসটা বিশ্বাস করেন না। তার কারণ হচ্ছে জন মিল্টন তো জানেন যে ব্রিটিশদের যে কালচার সেটা মূলত এসেছে দ্য নোবেল কালচার অফ গ্রিস থেকে। আর গ্রিস তো কালচারের দিক থেকে খুবই হাই ক্লাসে অবস্থান করছে, এবং তাদের কালচারটা এমন যে যদি কোনো জনগণ সরকারের ক্রিটিসাইজ করে, তারা সেই জিনিসটাকে টলারেট করে এবং জনগণের অ্যাডভাইসটাকে বা ক্রিটিসিজমটাকে তারা অ্যাডভাইজের মতো করে গণ্য করে। সো ব্রিটিশ তাদের কালচারটা পেয়েছে গ্রিস থেকে। কোনো প্রকার বারবারিয়ান্স, যেমন ব্রিটিশদের যে ফোর ফাদার ছিল তারা তো বারবারিয়ান্স ছিলেন, যেমন অ্যাংলো স্যাক্সনস, তারা কিন্তু কোনো প্রকার ক্রিটিসিজম টলারেট করতো না। তো জন মিল্টন বলছেন আমরা তো কালচারটা পেয়েছি গ্রিস থেকে। সো জনগণ যদি পার্লামেন্টের ক্রিটিসিজম করে, তাহলে এই জিনিসটা পার্লামেন্ট পজিটিভলি নিবে এবং একটা অ্যাডভাইস হিসেবে সিরিয়াসলি নিবে। তাই তিনি তার প্যাম্পলেটের মধ্য দিয়ে পার্লামেন্টকে জানাতে চাচ্ছেন যে মানুষের এখন বর্তমান অবস্থা বা যা কিছু রয়েছে, তিনি তার প্যাম্পলেটের মধ্য দিয়ে সেই জিনিসটা ব্রিটিশ পার্লামেন্টকে জানাচ্ছেন। আর তিনি চিন্তা করছেন যে কি পার্লামেন্ট অবশ্যই এই জিনিসটাকে সিরিয়াসলি গ্রহণ করবে। এখন কথা হচ্ছে পার্লামেন্ট সাডেনলি কেন এরকম একটা কাজ করলো, বুককে কেন লাইসেন্সিং করার ব্যবস্থা করলো? কারণ বুক হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ফ্রিলি প্রিন্ট করার পারমিশন আপনাকে দিতে হবে। কিন্তু যদি দেখা যায় কি আপনি কোনো বইকে প্রিন্ট করে ফেললেন, এরপরে দেখা গেল বইটা হার্মফুল, তখন আপনি বইটাকে বাদ দিয়ে দেন। কিন্তু কোনো বই প্রিন্ট করার আগেই বাদ দিয়ে দেওয়াটা খুবই হার্মফুল একটা জিনিস হবে, কারণ বই কোনো লাইফলেস থিংস না। আর এই বইয়ের মধ্যে মানুষের জীবনে যে প্রিন্সিপাল রয়েছে সবকিছুই পাওয়া যায়। দে আর পাওয়ারফুল এজেন্টস ফর গুড অর এভিল। এই বইয়ের মধ্যে রয়েছে মানুষের জীবনের যত গুড এবং এভিল সাইড রয়েছে সবকিছু আমরা বইয়ের মধ্যে। তাই বইকে বলা হয় দে আর দ্য ইন্টেলেকচুয়াল চিলড্রেন অফ দ্য রাইটার্স। মানে একটা বই হচ্ছে একজন রাইটারের ইন্টেলেকচুয়াল চিলড্রেন। কেনই বা বলবে না? দেখেন, একটা বই যখন কোনো রাইটার লিখতে থাকে, তখন তিনি অনেকটা সময় ধরে বইটা লিখেন, বিভিন্ন কিছু চিন্তা করে নিজের জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়ে ওই বইটা লিখেন। কতটা সময় লাগে? তাহলে আমরা ইজিলি বলতে পারি ওই বইটা একজন রাইটারের ইন্টেলেকচুয়াল চিলড্রেন। বই খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বই দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড হই। তাহলে বলতে পারি বই কখনো লাইফলেস থিং হয় না। তাই এই জিনিসটাকে প্রিন্ট করার আগেই বাদ দিয়ে দেওয়াটা খুবই সিম্পল একটা অ্যাক্ট হবে। এটা জন মিল্টন বলছেন। এরপর তিনি বলছেন বুকস আমাদেরকে খুব বেশি ইন্সপায়ার করে, এবং মিল্টন তার এই প্যাম্পলেটের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে জানাতে চাচ্ছেন যাতে করে তারা আমাদের থটস এবং এক্সপ্রেশনের যে ফ্রিডমটা রয়েছে ওই জিনিসটাকে কোনোভাবে খর্ব না করে, এবং পার্লামেন্টকে বলছেন মানুষের চিন্তাধারাকে যাতে কোনোভাবে কন্ট্রোল না করে কোনো প্রকার অ্যাক্ট পাশ করার মধ্য দিয়ে। এবং তিনি এই যে প্রিন্টিং এর যে ব্যাপারটা, বই লাইসেন্সিং এর যে প্রসেসটা রয়েছে, এই জিনিসটার অবজেকশন জানিয়েছেন। হি ইজ অপোজড টু দ্য ল পাসড বাই দ্য পার্লামেন্ট দ্যাট এভরি বুক মাস্ট বি পাসড বাই দ্য লাইসেন্সার্স বিফোর ইট ইজ সেন্ট টু দ্য প্রেস। তিনি এই যে একটা ল পাস করা হয়েছে যে যে কোনো বই প্রেসের কাছে যাওয়ার আগে লাইসেন্সাররা সেই জিনিসটাকে জাজ করবে, এই জিনিসটা তিনি অপোজ করেছেন। তিনি এই জিনিসটা মানতে রাজি নন। মিল্টন মনে করেন that censorship is not only an insult to authors but to the nation as whole. তার কাছে মনে হয় এই সেন্সরশিপের যে ব্যাপারটা রয়েছে এই জিনিসটা শুধুমাত্র যে অথরের জন্য ইনসাল্টিং তা কিন্তু না, বরং পুরো জাতির জন্য এটা একটা ইনসাল্টিং ব্যাপার। তার কারণ হচ্ছে all the art, wisdom, learning and judgment of the whole nation cannot be concentrated in the hands of 20%. তিনি মনে করেন একটা পুরো জাতির জ্ঞান, শিক্ষা কিংবা জাজমেন্টের যে ব্যাপারটা রয়েছে সেটা কখনো 20 জন মানুষের হাতে থাকতে পারে না। কারণ দেখা যাচ্ছে 20 জন মানুষ সর্বজ্ঞান সম্পন্ন হতে পারে না। আপনি দেখা যাবে একভাবে চিন্তা করবেন, অন্যজন আরেকভাবে চিন্তা করবে। আপনি যেটাকে পজিটিভ নিচ্ছেন অন্যজন সেটাকে নেগেটিভ নিতে পারে।
তাহলে কিভাবে একটা জাতির শিক্ষার যে ব্যবস্থাটা এটা 20 জন মানুষের হাতে কনসেন্ট্রেটেড হবে, এই জিনিসটা তিনি বলছেন। তাই তিনি বলছেন যে এই লাইসেন্সিং এর ব্যাপারটা হচ্ছে পুরো জাতির জন্য একটা লজ্জার ব্যাপার। আর এই লাইসেন্সিং এর সবচেয়ে ওয়ার্স্ট থিং হচ্ছে এটা যে ইন হান্টিং ফর ব্যাড বুকস দে মে সাপ্রেস গুড বুকস। আপনি দেখা যাবে খারাপ যে বইটা ওইটাকে হান্টিং করতে গিয়ে একটা ভালো বইকে হয়তো সাপ্রেস করে ফেলবেন। মানে খারাপ বইকে বাঁচতে গিয়ে ভালো একটা বইকে হয়তো আপনি বাদ দিয়ে দিতে পারেন, আর এই জিনিসটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার হবে। আর কখনো ভালো বই থেকে খারাপ বই বা খারাপ থেকে ভালো বই বের করা সম্ভব না, কারণ তারা ওতপ্রোতভাবে খুব ভাবে জড়িত। ভালো এবং খারাপ খুব এমন ভাবে মিক্সড যে আপনি চাইলে এটাকে আলাদা করতে পারবেন না। তাই তিনি এখানে একটা রেফারেন্স ব্যবহার করেছেন মাইথোলজিক্যাল স্টোরির মধ্য দিয়ে। যেমন ধরেন, আমরা সবাই তো কিউপিড এবং সাইকের যে লাভ স্টোরি রয়েছে সেটা সম্পর্কে জানি, যে কিউপিড সাইকের প্রেমে পড়েছিল, কিন্তু তার মা ভেনাস এই জিনিসটা পছন্দ করেন। তাই তিনি সাইকিকে বিভিন্ন ধরনের টাস্ক দেওয়ার মধ্য দিয়ে বিরক্ত করতেন। তো দেখা গেল কি একসময় তিনি বিভিন্ন ধরনের গ্রেনস, উইটস, বার্লি এসব কিছু একসাথে মিক্স করে দিলেন এবং বললেন যে কি সবকিছুরই সেপারেট করুন। অনেকটা এরকম একটা ব্যাপার, ডাল চালকে মিক্স করে দিল, তুমি এই জিনিসটাকে সেপারেট করো। তো এই জিনিসটা খুবই একটা টাফ ব্যাপার, আর এটা অনেকটা অসম্ভব একটা কাজ, এবং তাকে দেওয়া হয়েছে খুব কম একটা সময়। কিন্তু দেখা গেল কি সাইকের প্রতি দয়া আসে কিছু অ্যান্টস এর, তখন তারা তার দয়া বশত হয়ে অনেকগুলা অ্যান্টস এসে তাকে এই কাজে সাহায্য করে। যদি অ্যান্টস গুলা না আসতো তাহলে কিন্তু সাইকের পক্ষে কখনো এই কাজটা করা সম্ভব হতো না, কারণ এগুলা খুবই ইম্পসিবল একটা কাজ। এই জিনিসটা ইউজ করার মূল কারণ হচ্ছে একটা খারাপ বই থেকে একটা ভালো বই বের করা আসলে খুব টাফ একটা ব্যাপার, আর এটা করা অনেকটা সম্ভব না। The risk is that good books will be suppressed along with bad ones. এখানে রিস্ক থেকে যাবে যে হয়তো আপনি খারাপ বইটাকে বাঁচতে গিয়ে ভালো বইটাই কি করে দিবেন, বাদ দিয়ে দিবেন। The destruction of good book is similar to the destruction of a good man. এখানে তিনি বলেন একটা ভালো বইকে ডিস্ট্রাকশন, ধ্বংস করে দেওয়ার মানে হচ্ছে একটা ভালো মানুষকে ডিস্ট্রাকশন করে দেওয়া, কিংবা একজন মানুষকে হত্যা করা সমান হচ্ছে একটা বই হত্যা করার মতো, সমান অপরাধী। তো দেখা যাচ্ছে কি এখানে তিনি বাইবেলের বিভিন্ন ধরনের প্রসঙ্গ এনে জিনিসটাকে যৌক্তিকতা দেখিয়েছেন, যে একজন মানুষ যদি বইকে হত্যা করে তাহলে একজন মানুষকে হত্যা করার সমান অপরাধ হবে। জিনিসটা কিরকম? ম্যান ইজ said to have been created after the image of God. To kill a book is to kill a man who is God's image. বাইবেলে বলা হয়েছে যে কি মানুষকে বানিয়েছেন গড দের নিজের ইমেজের মতো করে। নাউজুবিল্লাহ। এখানে দেখা যাচ্ছে কি কিভাবে একজন মানুষকে দেখা মানে গডের ইমেজে তৈরি করা হয়, এটা তিনি বলছেন যে গড বানিয়েছে মানুষকে তার ইমেজের মতো করে। আমরা যদি কোনো বইকে ধ্বংস করে ফেলি তার মানে হচ্ছে গডের যে ইমেজ রয়েছে ওই জিনিসটাকে ধ্বংস করে ফেললাম। গড ক্রিয়েটেড ম্যান উইথ রিজন, রিজন ইজ দ্য বেস্ট পার্ট অফ ম্যান, দো রিজন ম্যান ক্যান ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড রং। এখানে হচ্ছে ব্যাপারটা এরকম, গড আমাদেরকে কি দিয়েছেন, বানানোর সময় রিজন দিয়েছেন, আর রিজন জিনিসটা মানুষের জীবনের বেস্ট পার্ট। আর রিজনের কারণে আমরা রাইট এবং রং এর মধ্যে ডিফারেন্সটা করতে পারি। প্রত্যেকটা মানুষের মধ্যে রিজন রয়েছে যাতে করে সে ভালো এবং খারাপ জিনিসটাকে বুঝতে পারে। যখন কোনো বইকে, ভালো বইকে ধ্বংস করা হয় তার মানে হচ্ছে একটা মানুষ যে তার জ্ঞান বুদ্ধি দিয়ে বইটা লিখলো সেই মানুষটাকেও ধ্বংস করে ফেলা, তার ওই বইটাকে ধ্বংস করার মানে হচ্ছে এই জিনিসটাকে বোঝায়। Therefore, to destroy a good book is the most sinful act. তাহলে বলা যায় কি একটা ভালো বইকে ধ্বংস করা মানে হচ্ছে একটা মানুষকে হত্যা করা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তিনি বাইবেলের কোটেশন এনে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছেন যে একজন মানুষকে গড বানিয়েছে তার মতো করে। তাই আপনি যদি বইকে হত্যা করেন তাহলে দেখা যাবে কি একজন মানুষকেও হত্যা করার সমান অপরাধ দিয়ে যাবে। এরপর তিনি বিভিন্ন উদ্ধৃতি দিয়ে আমাদেরকে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছেন। সেকেন্ডে গিয়ে তিনি বলেন যে কেন হঠাৎ করে এরকম একটা ব্যাপার বা লাইসেন্সিং এই জিনিসটা করার প্রয়োজন পড়লো এবং কারা এই জিনিসটা স্টার্ট করলো। দ্য রোমান ক্যাথলিক চার্চ ফার্স্ট স্টার্টেড দ্য লাইসেন্সিং অফ বুকস। রোমান ক্যাথলিক চার্চই মূলত এই লাইসেন্সিং এর ব্যাপারটি স্টার্ট করে। দ্য পোপ অ্যান্ড হিজ ফলোয়ার্স ওয়ার অ্যাফ্রেড অফ দ্য অ্যাডভান্স অফ দ্য রিফরমেশন। যে পোপ এবং ফলোয়ার্স রয়েছে তারা তো অলওয়েজ কারাপ্টেড থাকে। সো তারা দেখা গেল কি সেখানে যে রিফরমেশন হচ্ছিল এই জিনিসটাতে খুব বেশি ভয় পেয়ে যায়। তখন
দেখা গেল কি দ্য রিফর্মার্স ক্রিটিসাইজড দ্য করাপশন অফ দ্য প্রিস্ট। রিফর্মাররা বিভিন্নভাবে তাদের বইয়ের দ্বারা প্রিস্টদের কারাপশন গুলো তুলে ধরতে শুরু করলো এবং রিফরমেশনটা স্টার্ট হয়ে গেল। এরপর তারা চিন্তা করলো এই জিনিসটাকে স্টপ করা উচিত। তারপর দ্য পেপাল কোর্ট ডিফেন্ডেড ইটসেলফ বাই ইম্পোজিং এ সিস্টেম অফ থট কন্ট্রোল। এবং পেপাল কোর্ট তাদেরকে কি করে, এই জিনিসটাকে সাহায্য করে, তাদের থটটাকে কন্ট্রোল করার জন্য একটা অ্যাক্ট পাস করে দেয়। এই যে বুকের লাইসেন্সিং এর ব্যাপারটা, under the system of licensing, books are treated as worse than the soul of the sinners. এই যে বুক লাইসেন্সিং এর ব্যাপারটা হচ্ছে একজন সিনার্সদের সোলের থেকে ওয়ার্স একটা জিনিস। হিউম্যান সোলস আর ফ্রিলি অ্যালাউড টু বি বর্ন। এখানে তিনি বলছেন কি মানুষ দুনিয়াতে আসার ব্যাপারটা একদম ফ্রিলি, মানে এখানে কোনো মানুষকে কেউ বাধা দিয়ে দুনিয়াতে আসা থেকে বিরত করতে পারবে না। A child is born with the blood of its parents, so the book is born. এখানে বলা হচ্ছে কি একটা মানে বাচ্চা যেমন স্বাধীনভাবে দুনিয়াতে আসে, ঠিক তেমনি একটা বইও সেভাবে আসে। তাই প্রত্যেকটা বইকে একজন চিলড্রেনের মতো করে ফ্রিলি আসতে দেওয়াটা উচিত হবে। নোবডি স্টপড এ বুক ফ্রম বিং পাবলিশড। এবং কারো কি কোনো প্রকার অধিকার নেই এই বইটাকে পাবলিশ হওয়া থেকে বিরত রাখা। মিল্টন হিয়ার মেক্স এ রেফারেন্স টু ক্লাসিক্যাল মাইথোলজি। এই জিনিসটাকে প্রুফ করার জন্য মিল্টন একটা ক্লাসিক্যাল মাইথোলজি ইউজ করেছেন। মাইথোলজিটা কি, এখানে তিনি ইউজ করেছেন জিউস এর একটা স্টোরি। দ্য গডেস জুনো ওয়াজ দ্য ওয়াইফ অফ জিউস, দ্য কিং অফ গডস। এখানে দেখা যাচ্ছে কি তিনি জুনার একটা স্টোরি ব্যবহার করেছেন। জুনা হচ্ছে জিউসের ওয়াইফ। এই আমরা তো সবাই জানি জিউস হচ্ছে গডদের কিং, এবং এই জিউসের কিন্তু অনেকগুলো মিস্ট্রেস রয়েছে, এবং এই মিস্ট্রেসদের কিং থেকে তার অনেকগুলো বেবিও রয়েছে। এই জিনিসটাতে জুনো দেখা যায় কি খুব বেশি জেলাস ফিল করে, এবং তিনি চাইছেন না এখন তার যে বেবিটা আসবে, হেকুলাস নামক একটা বেবি এখন আসবে, সেই বেবিটা যাতে আসুক এই জিনিসটা তিনি চায় না। তাই তিনি বিভিন্ন ভাবে বেবিটা দুনিয়াতে না আসার জন্য প্রসেস করা স্টার্ট করলেন। যখন বেবিটা আসবে সে সময় তিনি কি করলেন, ডোরের সামনে বসে ক্রস লেগড হয়ে বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে শুরু করলেন, যাতে করে বেবিটা দুনিয়াতে আসতে না পারে। তিনি এই জিনিসটা করতে থাকলেন, কিন্তু দেখা গেল যে হেকুলাস ঠিকই যখন মানে সময় হলো সে দুনিয়াতে চলে আসছে। জুনো চাইলেও কোনো প্রকার মন্ত্র পাঠ করে তাকে দুনিয়াতে আসা থেকে বিরত করতে পারলো না। এই জিনিসটা ইউজ করার মানে হচ্ছে একজন বেবিকে যেমন দুনিয়াতে আসা থেকে কেউ বিরত করতে পারবে না বা স্টপ করতে পারবে না, ঠিক তেমনি একটা বইকেও আসা থেকে কেউ কোনো একটার মধ্য দিয়ে এই জিনিসটাকে প্রতিহত করতে পারবে না। বুকস ওয়ার পাবলিশ উইদাউট এনি রেস্ট্রিকশন। বুক কোনো প্রকার রেস্ট্রিকশন ছাড়াই পাবলিশ হবে। এখন রোমান ক্যাথলিক চার্চরা ভাবছে যে কি লাইসেন্সিং এর এই প্রসেসের মধ্যে দিয়ে তারা হয়তো গুড বুকস এবং ব্যাড বুকস এর মধ্যে সেপারেশনটা করতে পারবে। বাট দিস সেপারেশন ইজ ইম্পসিবল, কারণ এটা একদমই ইম্পসিবল একটা ব্যাপার। কারণ হচ্ছে নলেজকে আপনি কখনো খারাপ কিংবা ভালো জায়গায় ডিভাইড করতে পারবেন না। নলেজটা একটা জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে রিডিং। সো নলেজ কখনো ব্যাড এবং গুড এই জিনিসটা আপনি ডিভাইড করতে পারবেন না। গুড অ্যান্ড ব্যাড আর মিক্সড টুগেদার। ভালো এবং খারাপ দোনোটা জিনিস এমন ভাবে মিক্সড আছে যে আপনি চাইলে এই জিনিসটাকে সেপারেট করতে পারবেন না। এবং উইদাউট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ এভিল ওয়ান ক্যান নট হ্যাভ নলেজ অফ গুড। আপনি যদি এভিল সাইডটা না জানেন তাহলে আপনি ভালো জিনিসটাও বুঝতে পারবেন না। খারাপটা না বুঝলে ভালোটা বোঝা যায় না। তো দোনোটা একদম একটা একটার সাথে জড়িত। ইভেন গড ডাজ নট বিলিভ। গডও কিন্তু ভালো খারাপের মধ্যে তফাৎ করা জিনিসটাকে বিলিভ করেন না। সেরকম যদি হতো তাহলে দেখা যেত কি গড শুধুমাত্র আমাদেরকে ভালো জিনিসগুলাই দিত, খারাপ জিনিসটা দিত না। যদি এরকম করে যদি খারাপ জিনিসটাকে বিরত রাখা যায়, গড আমাদেরকে কি দিয়েছেন, রিজন দিয়েছেন, মানে আমরা যাতে ভালো এবং খারাপ জিনিসটার মধ্যে ডিসক্রিমিনেশনটা করতে পারি। এখন ডিসিশন তোমার, তুমি যাই করবা। তো লাইসেন্সিং এর মধ্য দিয়ে ভালো খারাপ বইকে সেপারেট করার কোনো মানেই হয় না। ইভেন গড ওই জিনিসটাকে বিলিভ করে না। মিল্টন রিফার্স টু দ্য স্টোরি অফ দ্য ফার্স্ট প্যারেন্টস অফ ম্যানকাইন্ড, অ্যাডাম অ্যান্ড ইভ। এই জায়গাটায় মিল্টন কি করেন, অ্যাডাম এবং ইভের স্টোরিটা তুলে নিয়ে আসেন। আমরা সবাই জানি যে অ্যাডাম এবং ইভ কি করেছিলেন, যে নিষিদ্ধ ফল রয়েছে সেটা খেয়ে ফেলেছিলেন। গড কিন্তু তাদেরকে ইনফর্ম করেছিল যে এই জিনিসটা খারাপ, তোমরা এই জিনিসটা খেতে পারবে না। কিন্তু অ্যাডাম এবং ইভ কি করলো, ওই জিনিসটা খেয়ে ফেললো। এটা খাওয়ার ফলে দেখা গেল কি তারা বুঝতে পারলো যে আসলে কি, মানে এভিল সাইডটা জানতে পারলো। আমরা যদি খারাপ জিনিসটা না জানতে পারি তাহলে ভালোটা আমরা বুঝবো কিভাবে যে এটা ভালো। তো
But those people are wrong. God told Adam that what was right and wrong, then left the choice to him. God কিন্তু তাকে বলে দিয়েছিল যে এই জিনিসটা রং, তুমি এটা করিও না। এখন বাকিটা অ্যাডামের উপর ছিল। অ্যাডামকে যদি গড জোর করে তার হ্যান্ডটা রাইট সাইডের দিকে নিয়ে যেত, তাহলে অ্যাডাম কিন্তু একটা আর্টিফিশিয়াল পার্সনে পরিণত হতো। তাকে যে রিজন দেওয়া হয়েছিল, ভালো খারাপের মধ্যে তফাৎ করার যে ব্যাপারটা তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, সেই জিনিসটা কাজে আসতো না। তাই এখানে বলা হচ্ছে কি, আপনি তাকে বলে দিবেন যে এটা ভালো এটা খারাপ। সে যখন ভালো এবং খারাপ জিনিসটা জানতে পারবে, তখন দেখা যাবে কি অটোমেটিক্যালি সে ভালোটাই চুজ করবে। যদি সে খারাপ জিনিসটা জানতেই না পারে যে আসলে এটা খারাপ, তাহলে সে ভালোটা বুঝবে কিভাবে? এই জিনিসটা বোঝানোর জন্য তিনি মানে এখানে অ্যাডাম এন্ড ইভের ঘটনাটা তুলে এনেছেন। এরপর বলা হচ্ছে ভার্চু তখনই স্ট্রং হয় যখন কোনো প্রকার ভাইসের এগেনস্টে ফাইট করে। আপনার যেমন ধরেন, উই আর পিউরিফাইড বাই ফাইটিং এগেনস্ট এভিল। আমরা এভিলের সাথে ফাইট করেই কিন্তু পিউরিফাই হই। A man who always never faced temptation is weak in his virtue. যে মানুষটা কখনো টেম্পটেশন ফেস করে না, সে কিন্তু ভার্চুর দিক থেকে উইকই থাকে। And who conquered temptation is truly virtuous. এবং যে তার নিজের টেম্পটেশনটাকে কনকার করতে পারবে, সেই একমাত্র ভার্চুয়াস হতে পারে। Milton appeals to Parliament to abolish this system because licensing had always been used to suppress truth. এখন মিল্টন বলছেন কি পার্লামেন্টকে, যাতে করে এই সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়া হয়, লাইসেন্সিং এর ব্যাপারটার মধ্য দিয়ে সত্যটাকে কি করা হবে, সাপ্রেস করা হবে। দিস সিস্টেম ট্রিটস এ গ্রোন আপ ম্যান অ্যাজ নো বেটার দেন এ স্কুল বয়। এই সিস্টেমের মধ্য দিয়ে দেখা যাবে কি একজন গ্রোন আপ মানুষকে একজন স্কুল বয়ের মতো ট্রিট করা হবে, যে এই জিনিসটা খারাপ, তো তোমার থেকে এই জিনিসটা আমি নিয়ে ফেললাম, তুমি শুধু ভালোটাই করবা, ভালোটাই জানবা। ঠিক আছে? এর মধ্য দিয়ে কিন্তু মানুষ প্রকৃতপক্ষে ভালোটা জানবে না। যে ব্যক্তি ভালো, সে খারাপ থেকেও ভালোটা বের করবে, আর যে খারাপ, সে ভালোর মধ্য দিয়েও খারাপটা বের করবে। তো এগুলোর কোনো মানে হয় না। আর মানুষকে নিজের বোঝার স্বাধীনতা দিতে হবে, আর সবকিছু পড়ার স্বাধীনতা তাদেরকে দিতে হবে, তাহলেই তারা ভালো খারাপের ব্যাপারটা বুঝতে পারবে। আর আপনি যতক্ষণ খারাপটা ফেস না করবেন, ততক্ষণ ভালোটা বুঝতে পারবেন না। Therefore we can say knowledge is neither bad nor good. তাহলে আমরা বলতে পারি নলেজ কখনো খারাপ কিংবা ভালো হয় না, বাট when it is used for good purpose it is good. যখন নলেজটাকে আপনি ভালো কাজে ব্যবহার করবেন, তখন এটা ভালো। and when used for weak purpose it becomes evil. যখন এটা খারাপ পারপাসে ইউজ করা হবে, তখন এটা evil. So it is man who is responsible to make it fair and good. এখানে দেখা যাচ্ছে এটা ডিপেন্ড করে কি মানুষের উপর, সেই জিনিসটাকে খারাপ নাকি ভালো কাজে ব্যবহার করবে। আশা করি বুঝতে পেরেছেন। মূলত এই প্যাম্পলেটের মধ্য দিয়ে তিনি পার্লামেন্টকে বোঝাতে চাচ্ছেন যে একটা বইকে লাইসেন্সিং এর মধ্য দিয়ে যে বাদ করে দেওয়ার যে প্রসেসটা, এটা খুবই খারাপ একটা কাজ। বই হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের জীবনে সবকিছুই রয়েছে, আর কোনো বই খারাপ বা ভালো হয় না। সবগুলাই কি মানে, আর ভালো এবং খারাপের মধ্যে আপনি কখনো তফাৎ করতে পারবেন না। দুইটা একটা একটার সাথে এমন ভাবে জড়িত যে আপনি চাইলে এটাকে সেপারেট করতে পারবেন না। আর মানুষ যদি খারাপটা ফেস না করে, ভালোটা সম্পর্কে বুঝতে পারবে না। তাই তাকে তো জাজমেন্টাল যে ক্যাপাসিটিটা দেওয়া হয়েছে, তো তার উপর ছেড়ে দেন সে কি করবে না করবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসে অনেকে নাই। I'm tired of AI tools giving me fake research studies, so I built one that আপনাদের অনলাইন ক্লাস কেমন লাগছে?
লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছি সেটাই এখন আবার শেয়ার করছি, সেটা নিয়ে আমরা কাজ করবো এখন আজকে। সবাইকে দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমাদের ইয়েতেও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে। একটু দেখে নেন প্রথম প্যারাগ্রাফে কোনো সমস্যা আছে নাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া আছে। এনিওয়ান, এটা একটু দেখে নেন কোনো সমস্যা আছে নাকি, প্রথম যেটা আপনাদেরকে স্ক্রিন শেয়ার করেছি। সায়মা, বাঁধন, সাদমান, সাকিব, শাওন, সবাই কি শুনতে পাচ্ছেন? নাজমুল, সুমাইয়া, ইবনুল, নাইমা, ইয়েস ম্যাম। আনিসুর, একটু দেখে নেন, জাহিদ, আফসানা, ফারজানা। In the last class we have read this already. So আবার জাস্ট রিভিশনের জন্য একটু দেখেন। It is already shared in your WhatsApp group. আচ্ছা, এই প্যারাগ্রাফের মানে ব্যাপারটা কি কি চলতেছে এখানে আনিসুর রহমান? কি চলতেছে এখানে? ওরা কি মানে মানুষকে ফ্রিডম দিচ্ছে কথা বলার, নাকি এখানে কি বলতেছে, লাইসেন্স করতে হবে নাকি কি করতে হবে? ব্যাপারটা কি বলতেছে, পার্লামেন্টের লাইসেন্সিং অর্ডারটা এখানে কি? আর মিল্টন কি সেটা পক্ষে না বিপক্ষে, কি বুঝলেন? ইয়েস বর্ষা। আপনারা কেউ নাই? ইয়েস ম্যাম। এখানে কি বুঝতেছেন, বিপক্ষে নাকি পক্ষে মিল্টন? ম্যাম এটা হচ্ছে ডেফিনেটলি পক্ষে, কারণ এটা তো হিউম্যান রাইটস অ্যাক্টস এর মধ্যে পড়ে যে আহ একটা মানুষের স্বাধীনতা তো তার বাগদত্তর মাধ্যমে প্রকাশ পায়। এবং সে যদি কথা বলার অধিকার না থাকে তাহলে তো ম্যাম কোনো কিছু হবে না। এবং সে এখানে বলতেছে বাইবেল যখন লেখা হয়েছিল বিবলিক্যাল টাইমস অনেক আগে থেকে, কিন্তু বইদের কখনোই সেন্সরশিপ ছিল না। তাহলে সেটাই। জি। কেন হবে? ঠিক আছে। এবং জি। আমরা এখানে পার্লামেন্টে সাপ্রেস করতেছে কোনো বইকে, বলতেছে বইটা ব্যাড অথবা ইভিল, এই জিনিসটা সে মনে করতেছে এটা খুবই খারাপ। ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদম হাওয়ার যে ব্যাপারটা, এখানে আদম হাওয়ার একটা ডিফারেন্স আছে। ক্যান এনিওয়ান টেল মি এই ব্যাপারটা কি বলতেছে? আইফোন কার? হু ইজ আইফোন? আইফোন কে আছেন এখানে? আইফোন, ওকে নাম চেঞ্জ করে দিবেন, হ্যাঁ ঠিক আছে। সো এখানে দেখতেছেন যে এখানে আদম হাওয়ার ব্যাপারটা বলতে পারবেন কেউ? অ্যাডাম অ্যান্ড ইভ। আর সেন্সরশিপের সাথে কি বলতে চাচ্ছে এখানে? নাজমুল, ফারজানা জুথি বলতে পারেন, আফসানা, জান্নাত তারা। মাহি তো খুব কথা বলে, মাহিটা গেছে কই? শাওন, সায়মা। ইয়েস ম্যাম। বলেন এখানে কি হচ্ছে, অ্যাডাম অ্যাডাম আর ইভের ব্যাপারটা কি বুঝতেছেন একটু দেখেন তো। খারাপ কিছু হইলেই আমরা ভালোটার ব্যাপারে বুঝবো, সুতরাং খারাপকেও আমাদের জানতে হবে। ঠিক আছে, অ্যাডাম যদি, হ্যাঁ প্যারাডাইস লসের কথা বলা হয়েছিল আর কি, হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ হ্যাঁ, প্যারাডাইস লসের ব্যাপারে, লস্টের ব্যাপারে আসছে এখানে, যে খারাপটা আমরা না জানলে ভালোটা কি করে বুঝবো। সো ডেফিনেটলি একটা বই যখন আমরা অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি, সো আমরা তো খারাপ কিছু জানতেই পারতেছি না, তাহলে মানে হাউ উইল দিস হেল্প আস? ঠিক না?
তার মানে এখানে অ্যাডাম ইভ বা গডের যে প্ল্যান আছে সেই জিনিসটা নষ্ট করার এই জিনিসটা, কারণ আপনাকে বাক শক্তি অথবা পাওয়ার অফ স্পিচ গড দিয়েছে, সো আপনাকে যদি আমি আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নেই, তাহলে দ্যাট মিনস পার্লামেন্টের লাইসেন্সিং অর্ডার যেটা এখন ইংল্যান্ডে হবে, সেই অ্যাকর্ডিং টু মিল্টনের সময় যেটা হচ্ছিল, সেটা অ্যাকর্ডিং টু মিল্টন ভায়োলেটস গডস ডিভাইন অথরিটি অ্যান্ড প্ল্যান অ্যাজ ওয়েল। তার মানে গডের ডিভাইন অথরিটি অথবা তার পাওয়ারটাকে এটা একটা বন্ধ করে ফেলা অথবা নষ্ট করার মতো করে চিন্তা করতেছে জন মিল্টন। কারণ মানুষের কথা বলার স্বাধীনতা গড দিয়েছে, এটাকে মানুষ কিভাবে করে একটা লাইসেন্স দিতে পারে, একটা বইকে কিভাবে করে সে প্রিন্টের আগে এত বেশি কাটছাট করতে পারে। ঠিক আছে, মিল্টন কি বুঝাতে চাইছে বুঝছেন তো? এরপরে এখানে কি হয়েছে দেখেন তো। সাদমান সাকিব দুষ্টু একটা, মানে চুপচাপ বসে আছে। এখানে সায়মা কি হচ্ছে, সায়মা গেল কই? কি হচ্ছে এখানে? এনিওয়ান একটু পড়ে নেন, তারপর আমাকে বলেন। ইয়েস এনিওয়ান, এখানে কি হচ্ছে? মিল্টন লাইসেন্সিং অর্ডারের ব্যাপারে আর কি বলছে এখানে, বলেন তো। বাঁধন আপনি পড়ে ফেলেন, এখানে মিল্টন কন্টিনিউস থেকে একটু পড়েন, দেখেন কি হচ্ছে। আছেন? বাঁধন হয়ে গেল। ইয়েস ম্যাম। হ্যাঁ, পড়ে ফেলেন মিল্টন কন্টিনিউস। হ্যাঁ, ইয়েস, আছেন।
ইয়েস, বাঁধন অ্যান্ড শাওন পড়া শুরু করেন। মিল্টন কন্টিনিউস হিজ আর্গুমেন্ট বাই পুটিং, অথবা সায়ামা থাকলে আপনি পড়েন, বলেন তো এখানে কি হচ্ছে? কেউ নাই আপনারা? ম্যাম, এখানে হলো বলছে যে মানে পার্লামেন্ট থেকে যে বুক পাবলিশ করতে নিষেধ করছে, যে এটা হলো ইউজলেস, আর এটা দিয়ে হলো মানে রং এন্ড ইভিল ছড়াচ্ছে। তো ওইখানে আর কি মিল্টন আর্গিউ করতেছে যে যদি মানে এটাই মানে বুক থেকে যদি ইভিল ছড়ায়, তাহলে হলো পুরা দুনিয়া থেকে আমরা শিখতেছি, তাহলে মানে এটার সাথে কি কিছু একটা কানেক্ট করছে। প্লাস হলো বলতেছে যে গভর্নমেন্টের উচিত হলো যে মিউজিক, ডান্স, দেন ওই যে হাউস হোল্ড যে গ্লুটনি আছে এগুলো স্টপ করার জন্য, যদি তারা ইভিলকে স্টপ করতে চায়, রেদার দেন হলো বুক গুলা পাবলিশ করা ব্যান করা থেকে আর কি। ওকে, গুড। খুবই সুন্দর, আমরা বুঝে গেছি এই জিনিসটা, ঠিক না? মানে বলতেছে যে একটা পাপকে, পাপের বিষয়বস্তু বাদ দিয়ে দিলেই পাপকে রিমুভ করা সম্ভব না, ঠিক না? এখানে মিল্টন পজিট করছে এই জিনিসটা, অথবা সে আর্গিউ করছে, অথবা সে বলছে। তার মানে লাইসেন্সিং করলেই যে সব মানে পাপ চলে যাবে তা কিন্তু না। ওকে, এখানে আরো আছে আমাদের। শাওন, আপনি কই গেলেন? বর্ষা, আপনি কই? Yes, ma'am. আপনি এটা পড়ে ফেলেন, বুকস ক্যান নট বি সাপ্রেসড। এই প্যারাটা করেন, আমরা এগুলা আজকে তাহলে শেষ করে ফেলবো। অ্যারিওপাজিটিকা। ইয়েস। Three. ইয়েস, শুরু করেন। জি বলেন। ইয়েস, শুরু করেন, হ্যাঁ। ম্যাম, এখানে মিল্টন আপনি এটা নলেজ আর পড়ে ফেলেন, ট্রুথ আপনি এটা পড়ে কথা ফেলেন এটা। হ্যাঁ হ্যাঁ, বর্ষা, আপনি এটা পড়ে ফেলেন, এটা সামনে আছে আপনার কাছে স্ক্রিন। আপনি এটা পড়েন যাতে আমরা শুনতে পারি। ইয়েস। ও জাস্ট পড়বো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এটা পড়েন, তারপরে আমরা মিনিং নিয়ে আলোচনা করব। ও, books cannot be surpassed without the fall of learning. Milton also claims which too hinders and reiterates the importation of our richest merchandise, truth. According to Milton, both faith and knowledge thieves by exercise, and suppressing books hampers this exercise. Truth, the product of study and knowledge, is compared in Scripture to streaming fountain. If her waters flow not in the per, uh, perpetual progression, they sicken into a muddy pool of conformity and tradition. Parliament's licensing order does just that. Milton claims by controlling and mandating that is reading and learn. A man may be a heretic in the truth, and if he believes things only because his pastor says so or the assembly so determines, without knowing other reason, through his belief be truth. Yet the very truth he holds, Milton words, becomes his heresy. ম্যাম আরো পড়বো? হ্যাঁ, তারপরেরটা পড়ে ফেলেন। জি। হুম।
Milton contends that truth came once into the world with her divine master and was a perfect shape most glorious to behold. But truth did not retain its original shape, Milton claims, and the lovely form of virgin truth was hewed into thousands of pieces and scattered from the four winds. Pursuit of knowledge is searching for bits and pieces of scattered truth, but all the pieces are yet to be found and likely never will be, till her Master's second coming. Milton says. Additionally, Milton cautions, when truth is bound, as it is by Parliament's order, she speaks not truth, but instead turns herself into an all shapes except her own. It is not impossible. Milton contends that truth may have more shapes than one, and he implores Parliament to lend equal weight to all shapes of truth and not fall again into a gross conforming stupidity, which is more to the sudden degenerating of a church than may subdichotomies subdichotomies তা of হ্যাঁ, ডিচোটমিস। pity dichotomies of pity. Of বলেন। course, Milton maintained he cannot think well of every light separation of the Church, and while he argues for more Christian belief to be tolerated rather than compelled, he does not mean to tolerate properly an open superstition which, as it extirpates extirpates all religions and civil supremacies to itself should be. ম্যাম তারপর তারপরে না আমরা তার আগের এই দুটো প্যারাগ্রাফ থেকে বোঝার চেষ্টা করি এখানে কি বুঝতেছেন। বই একটা ট্রুথ দেয় আমাদের, ঠিক না? এবং আমরা যদি বই সাপ্রেস করি তাহলে সত্য যেটা সেটা বের হয়ে আসতেছে না, ঠিক না? এবং আমরা আরো যেটা দেখতে পাচ্ছি এখানে পানি নিয়ে কিছু বলছে, সেটা কিছু বলতে পারে, মাডি পুল অফ কনফর্মিটি ট্রাডিশন, কি বুঝতেছেন এখানে একটু বলেন তো। ম্যাম, পানিকে যদি হ্যাঁ, ফ্লো করা বন্ধ করে দেওয়া হয় তাহলে পানিও ময়লা হয়ে যায়। হ্যাঁ, তার মানে পানিকে ফ্লো করা বন্ধ হলে পানি মলে হয়। তার মানে আমাদের যদি জ্ঞান চর্চা, যেটা নলেজ, যেটা যেটা সত্য, যেটা আমি বলতে চাচ্ছি, সেটাও যদি আমাকে বন্ধ করে দেয়, আমার বাক শক্তি অথবা আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন, তাহলে কি হবে? আমিও সেই জিনিসটা, আমি লার্নিং প্রসেসে থাকতে পারবো না, ঠিক না? আমি কিছু শিখবো না, আমি কিছু জানবো না। ওকে। এবং এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখতেছি, সেখানে বলতেছে তার, মানে এই ছোট জিনিসটা, এই জিনিসটাই বলতেছে, ঠিক আছে? আরো অনেক কঠিন ইংলিশে দিচ্ছে, বাট আমরা জিনিসটাকে ইজি রাখবো। এখানে কি বলতেছে বলেন তো। ইয়েস, এখানে বলেন কেউ।
ট্রুথের ব্যাপারে বলতেছে, এখানে সে বলতেছে পার্সুট অফ নলেজ হচ্ছে ট্রুথের জানার একটা ওয়ে। তো এখন যদি লাইসেন্সিং হয়ে যায় তাহলে সেটা তো ইম্পসিবল হয়ে যাচ্ছে, ঠিক না? কিভাবে করে সত্যটা আমরা জানবো যদি লাইসেন্স হয়ে যায়, ঠিক না? আমি কিন্তু খুব সোজা করে বুঝাইতেছি, এত কঠিন ইংলিশে আপনাকে জিনিসটা বুঝাইতে হবে না। জাস্ট এখানে আমাদের পড়তেছি এটা, এখান থেকে কিছু ওয়ার্ড আমি পিক করলাম যেমন ইম্পসিবল, আর এখানে আমরা বলতে চাচ্ছি যে দেখেন, pursuit of knowledge is searching for bits and pieces of scattered truth, মানে হলো ছড়াই ছিটাই থাকে যেই সত্য, but all the pieces are yet to be found and likely never will be till her master's second coming। যতক্ষণ না পর্যন্ত আমাদের ডিভাইন মাস্টার আমাদেরকে যত কিছু সত্যি বলতেছে সবকিছু আমরা না জানি, ততক্ষণ পর্যন্ত পুরো নলেজটা বা সত্যটা বের হয়ে আসবে না। সুতরাং লাইসেন্স করাই যাবে না, লাইসেন্স করলে পুরো সত্যটা কখনোই বের হয়ে আসে না। এটাই হতেছে আসল কথা, ঠিক আছে? এর পরের প্যারাগ্রাফটা পড়ে ফেলেন কেউ। আনিসুর আপনি কই? আফসানা, জান্নাতারা, কেউ পড়ে ফেলেন। Of course, Milton maintains he cannot think well of every light separation of the church, and while he argues for more Christian beliefs to be tolerated rather than compelled, he doesn't mean to tolerate popery and open superstition, which, as it extirpates all religion and civil supremacies, so itself should be ex- extirpated. While Milton argues against the pre-publication censorship of book, he supports the uh, censorship and full eradication of the Catholic Church. Milton maintains that Parliament's new practice of suppressing books is the worst and the newest opinion of all others, and is the chief cause why sects of schisms do so much abound, and true knowledge is kept at a distance from us. He claims to know that errors in a good government and in a bad are equally almost incident, and he entreats Parliament to redress willingly and speedily what hath been erred in the passing of licensing order of 1643. কি বুঝতেছেন? একদম শেষের দিকে কিন্তু একটু দেখে নেন তো কি বুঝলেন। ম্যাম, ওই মিল্টন হলো সব রিলিজিয়নকেই সাপোর্ট করে এক্সেপ্ট হলো ক্যাথলিক্স। আর ওদের যেই সেন্সরশিপ অফ বুকটা আছে, মানে পার্লামেন্ট যে বলেছে যে উম, মানে বুকগুলা সেন্সর করা থেকে স্টপ করার জন্য সেটাকে সাপোর্ট, মানে সরি, এটাকে হলো স্টপ করার জন্য আর কি সাপোর্ট করতেছে, কারণ এটা হলো যে নেশনের স্বাধীনতা আছে সেটাকে হলো হার্ম করে। ওকে, গুড। বাকিরা কেউ কিছু বলেন? বর্ষা, জান্নাত, জ্যোতি কই?
ক্যাথলিক চার্চের ব্যাপারে কিছু বলেছে, কেউ কি বলতে পারবেন এটা কি বলতেছে? ম্যাম, এটা বলছে যে মানে ক্যাথলিক চার্চ হলো খুবই ডেঞ্জারাস, কারণ তারা হলো বোথ রিলিজিয়নকেও কন্ট্রোল করার চেষ্টা করছে, প্লাস হলো গভর্নমেন্টকেও কন্ট্রোল করার চেষ্টা করছে। আর ওই সময় আমরা জানি যে চার্চ অ্যান্ড এভরিথিং নিয়ে খুব সমস্যায় ছিল, ঠিক না? মোটামুটি আমি যতটুকু বুঝতেছি আপনাদের একটা 15 মার্কসের জন্য ছোট একটা নোট করে ফেলবেন, সো দ্যাট আপনাদের যেই কোয়েশ্চেনই আসুক মোটামুটি আপনারা 5 মার্কস অথবা 15 মার্কস যেন অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? আপনাদের জন জি মিল্টনের, ম্যাম। ঠিক আছে, আমার মনে হয় এটা করলেই আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? আরেকটু দেখে নেন, তারপরে আমরা জন মিল্টন এবং অ্যারিওপাজিটিকে নিয়ে আরেকটা ভিডিও দেখে নিব আজকে, সো দ্যাট আপনাদের একদমই যেন ক্লিয়ার হয়ে যায়। এবার আমরা যে ভিডিওটা দেখবো সেটা ইংলিশে দেখবো। আমরা এতক্ষণ বাংলা দেখেছি, এখন আমরা ইংলিশে শুনবো একটা কিছু, ঠিক আছে? আর এটা তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে রেখেছি। এটা ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন, এই জন্য আমি চাবো যে সবাই যেন একটু নিজের ভাষায় কিছু লিখে আমাকে দেখাইতে পারেন, অথবা নিজের ভাষায় একটা নোট করে রাখতে পারেন, ঠিক আছে? জি ম্যাম। Imagine conducting every part of your research only on one platform. Meet Orium, your Treatise of Civil Power, Brief Notes upon इसे उन्होंने फ्रीडम ऑफ स्पीच। हेलो एवरीवन, वेरी वेलकम बैक और यूट्यूब चैनल। आज हम लोग দেশ, যেটা সবচেয়ে ভালো হিন্দি না। Hello learners and welcome to my channel. आज का সবই হিন্দি আসতেছে, যেটা আমাদের ইংলিশে যেটা থাকবে সেটা। ठीक है। আপনাদের নোটটা এতক্ষণে আপনারা একটু দেখতে থাকেন, যেটা হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করেছি, সেটা দেখে আমাকে একটু কিছু বলেন, তারপরে আমরা শুরু করছি। Hello and welcome to this video on one of the most This one can be better, আমরা এটা দেখেন। powerful and important texts in the history of English literature and political thought, Areopagitica by John Milton. Areopagitica is not a novel, not a poem, and not a story. It is a prose pamphlet.
This means it is a short, serious text about a political issue. John Milton wrote it in the year 1644 during a very difficult and chaotic period in English history. At that time, England was in the middle of a civil war between the king and parliament. There was conflict about religion, politics, and freedom. In 1643, the English Parliament passed a law called the Licensing Order. According to this law, no book, pamphlet, or printed material could be published unless it was approved by government officials. This process was called licensing. If something was printed without permission, it could be destroyed, and the author could be punished. This was a form of censorship, the control of ideas by the government. John Milton believed that this law was extremely dangerous. He believed that censorship was not only unfair but also harmful to society, learning, and truth. So, he decided to write Areopagitica as a protest against this law. He wrote it not as a poem, but as a formal and serious speech addressed to the English Parliament. The title Areopagitica by John Milton comes from the Areopagus. It was the name of a council of judges in ancient Athens. By using this title, Milton connects his ideas to the ancient Greek tradition of free speech and public debate. He wanted his audience to understand that the freedom to speak and publish ideas is one of the oldest and most respected human rights. Now let us look at the key arguments of Areopagitica by John Milton. First, Milton argues that censorship does not protect people. Instead, it prevents them from learning. He believes that people must be allowed to read both good and bad ideas so that they can learn to judge what is right. If people never see false ideas, they will not understand what truth really is. In his words, truth and falsehood should be in a free and open encounter. Second, Milton says that reading a bad book does not make a person bad. People are not machines that repeat what they read. They have reason, judgment, and moral sense. He believed that a strong person becomes wiser by reading many different ideas, including those that are wrong or dangerous. Third, Milton says that censorship is an insult to human intelligence. It suggests that people are too weak to think for themselves. But Milton believed that human beings were created with reason by God, and they must be allowed to use that reason freely. He says, "Give me the liberty to know, to utter, and to argue freely according to conscience, above all liberties." This is one of the most famous lines in the whole pamphlet. It means that the greatest freedom is not physical freedom, but intellectual freedom, the freedom to think and speak what you believe. Fourth, Areopagitica by John Milton argues that the Bible also contains controversial content that could be censored under strict licensing laws, yet it remains a sacred source of truth. He uses this to show that even revered texts would fail censorship standards. In this way, he highlights the absurdity of suppressing books based on potential harm. Fifth, and most importantly, Milton says that truth is like light. When we allow all voices to speak, truth will always shine brighter than lies. He believed that the best way to find truth is through open debate, not silence. When people are allowed to hear many sides of an issue, they can choose what is good and reject what is evil. Milton also uses strong metaphors to describe books. He says that a good book is the precious lifeblood of a master spirit. He believed that books are like living beings. To destroy a book is like killing a person, because it destroys the author's thoughts and ideas. As far as the language and style of Areopagitica by John Milton is concerned, he wrote long, complex sentences with many references to history, religion, and classical literature. This style was typical of the 17th century and was meant to sound serious, powerful, and intellectual. However, this style can be difficult for modern readers. Despite its difficult language, the message of Areopagitica is simple and clear. Truth needs freedom, thought needs freedom, and a healthy society needs free speech, free publishing, and free debate. Milton's ideas did not succeed immediately. The licensing order continued for many years after Areopagitica was published. However, in the long term, this pamphlet became one of the most important arguments in support of freedom of the press, and its influence can be seen in later documents. In conclusion, Areopagitica is not just a historical pamphlet. It is a living text.
It teaches us that freedom is not only about politics or war, it is also about the freedom to think, to speak, and to publish. Milton teaches us that censorship is not only an attack on writers, it is an attack on truth itself. Thank you for watching this video on Areopagitica by John Milton. I hope you now have a better understanding of John Milton's Areopagitica, its context, its arguments, and its importance in the history of literature and freedom. Introducing Grammarly like you've never seen before. আপনারা জন মিল্টনের ব্যাপারে কি জানেন? কেউ কি বলতে পারবেন তার ব্যাপারে কোনো কিছু? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জন মিল্টন? আপনারা জন মিল্টনের প্যারাডাইস লস্ট করেছেন, তার ব্যাপারে কিছু বলেন। আমরা জন মিল্টনের ব্যাপারে পড়ার চেষ্টা করি। তার ব্যাপারে কোনো কিছু জানেন? আপনারা লাস্ট সেমিস্টারে ইউ হ্যাভ ডান প্যারাডাইস লস্ট, ইউ টোল মি। সো সে কোন দেশের ছিল, কি করতো, একটু বলেন। ম্যাম রাইটার ছিল, ফিলোসোফার ছিল, অ্যান্ড সে সম্ভবত ব্লাইন্ড ছিল, তার মেয়ে হলো তার হয়ে লিখে দিত। ইয়েস, বেশ সুন্দর। আমরা তার দেখতে পাচ্ছি, তার ব্যাপারে একটু জানার চেষ্টা করি। এক্সামে আপনাদের থাকে সবসময় বায়োগ্রাফি, ঠিক না? ম্যাম বায়োগ্রাফি তো তেমন থাকে না আমাদের, মানে জাস্ট এমনি পড়ার জন্য, বাট মানে কোশ্চেন হিসেবে ইনক্লুডেড ছিল না কখনো। দিয়ে দিব, দিয়ে দিব। ম্যাম প্লিজ ম্যাম। আপনাদেরকে খালি দিতে ইচ্ছা করে এইসব। আপনাদেরকে আমি সবসময় বেশ ভালোই পড়াই, অনেক পড়াই, কেন জন্য 57 কে, 58 কে। ম্যাম বেশি ভালোবাসেন যে। হ্যাঁ, এই জন্য চাই যে পুরো 100% না, 2000% পড়া হয়ে যাক। দিনের বেলা এত চাইছিলাম পড়তে, না হলে আপনার কোনো কথাই শুনতে পাবেন না। এত শব্দ আমাদের বিল্ডিং এ, লিফট, বিকজ অফ লিফট কনস্ট্রাকশন হচ্ছে, এত শব্দ হয়েছে, মনে হচ্ছে কেঁপে উঠতেছি আমরা। শেষ পর্যন্ত আমি অফিসে গিয়ে আজকে বসেছিলাম যে শব্দ থেকে বাঁচার জন্য। আই মিস দ্য অফিস সো মাচ। তো আপনাদেরকে খুব মিস করতেছিলাম, ক্লাসরুম গুলা ফাঁকা, সবকিছুই ফাঁকা, এবং কেউ নাই, ভালো লাগতেছিল না। আচ্ছা, এখানে জন মিল্টনকে আমরা দেখতে পাচ্ছি ম্যাম 9। ক্যাম্পাস কি খোলা? ক্যাম্পাস তো খোলা, ডেফিনেটলি, হোয়াই নট। ক্যাম্পাসে মানে সেরকম ভাবে তো কেউ নাই, কি আর করা যাবে, ঠিক না? মানে ওই যে ম্যাম, একটু জিজ্ঞাসা, ইনফরমেশন নেওয়ার জন্য জিজ্ঞাসা করছি ম্যাম, ওই যে বেতনের সেকশনটা কি খোলা? এটা জানি না, এত নিচে যাই নাই তো, ওইখানে যাওয়া হয়নি। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। টিচার্স রুমটা তো সবসময় খোলা থাকে। সো ও আচ্ছা। হ্যাঁ, তো এখানে জন মিল্টনের আমরা দেখতে পাচ্ছি 9 ডিসেম্বর 1608 থেকে 8 নভেম্বর 1674। এটা কোন সেঞ্চুরি বলেন তো? 1608 থেকে 1674। ম্যাম 17th সেঞ্চুরি। ওকে, গুড। সবই 17, ঠিক না? এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাডাইস লস্ট কে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ভার্সে সে লিখছিল, ঠিক না? এবং প্যারাডাইস লস্ট দিয়ে সে বেসিক্যালি ফেমাস। মানে এটা থাকে না একটা টেক্সট যেটা। এবং এখানে আমরা অ্যারিওপ্যাজিটিকাকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা প্যাম্পলেট, বুঝতে তো পারতেছেন, প্রোস প্রোস রাইটিং, ঠিক আছে? এবং এখানে 1644-এ আমাদের অ্যারিওপ্যাজিটিকা পাবলিশ হয়েছিল। এবং সে কন্ডেমনিং, কন্ডেমনিং মানে হচ্ছে তিরস্কার করা, বহিষ্কার করা। প্রি পাবলিকেশন সেন্সরশিপ নিয়ে সে বলছে যে এটা থাকাই উচিত না, তার মানে পাবলিকেশনের আগে কোনো সেন্সরশিপ থাকা উচিত না। এটাও ফ্রিডম অফ স্পিচের ব্যাপারে বেশ ভালো রকম, এবং ফ্রিডম অফ দ্য প্রেস এটা নিয়ে এসে আলোচনা করছে এখানে, ঠিক আছে? এরপরে আমরা তার ব্যাপারে যেটা জানতে পারছি, সেটা অবভিয়াসলি আপনারা জানেন, ইংলিশ পোয়েট,
ঠিক না? এবং সিভিল সার্ভেন্ট মানে তো বুঝতেছেন, সরকারি চাকরিজীবী, সরকারি সে কাজ করছে। পোলেমসিস্ট মানে কেউ জানে? দেখেন তো এটা কি। কেউ বলেন। মোটামুটি এতটুকু জানলে একটা 5 মার্কসের নোটস এর ব্যাপারে একটু দেখে রাখেন, ঠিক আছে? ইট উইল হেল্প ইউ ইন দ্য এক্সাম। পোলেমসিস্ট মানে হলো যে মানে ডিফেন্ড করার জন্য যে আর্গুমেন্ট করে যে কোনো একটা টপিক নিয়ে। হ্যাঁ, এবং অবভিয়াসলি সে তো আর্গুমেন্ট অনেক করছে, ঠিক না? আইডিওলজিটিকাতেই তো দেখা যাচ্ছে যে হি ইজ আর্গুইং এগেইনস্ট দ্য প্রি পাবলিকেশন licensing order so that freedom of speech does not get omitted or curtailed or erased, ঠিক না? এখানে কি হলো? One second. তো মোটামুটি বেশি একটা লাগবে না, জাস্ট জন মিল্টনের ব্যাপারে আমরা জানার চেষ্টা করলাম। আপনাদের আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। নাজমুল আসছেন। আজকে ডেট কত আমাদের? 13। প্রেজেন্ট ম্যাম। এতক্ষণ পর আসছে, কথা বলতেছে দেখ। সাইমা আছে। জাহিদ কই? হোয়ার ইজ জাহিদ? মারা গেছে। হায় হায়, কি বানাইছে দেখা দেখ। জাহিদ নাই। কুইন কই? কুইন, কুইনকে পাইনি আমি। মাহি আছে, বর্ষা আছে, আবেদা আছে, জান্নাত আছে, আনিসুর আছে, ঘুমাই, শাওন আছে, তারপরে ইবনুল ফাইয়াস আছে, সাদমান সাকিব আছে, বাঁধন বাপ্পি আর জুথি, ঠিক আছে না? কেউ কি বাদ গেছে আমি নাম বলিনি? এনিওয়ান যার নাম আমি বলিনি? So, ম্যাম জুথি আপুর মাইকের সমস্যা বললো। হ্যাঁ, আমি নিয়ে নিছি অ্যাটেন্ডেন্স, মনে আছে আমার। তো আজকে আপনারা এসেছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 জন আসছেন। একটু দেখে নেন, কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, একটু 5 মিনিট দেখে নেন আপনারা।
ম্যাম আমরা কি বের হয়ে যাব? সমস্যা নাই আপনাদের, ঠিক আছে সবকিছু? জি ম্যাম। আচ্ছা, যেটা নোটস আছে সেটা একটু দেখে নিয়েন। একটা 15 মার্কসের একটা নোট টাইপের আপনারা করে রাখতে পারেন। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ অলট। সো বেস্ট উইশেস। আমাদের পরের যে ক্লাসটা আছে সেটারও আমাদের বাসায় কনস্ট্রাকশন কাজ, সেই ক্লাসটা আপনাদেরকে আমি 7:30টায় দিয়ে দিতেছি শনিবারে, ঠিক আছে? শনিবারটা হয়ে গেলে আমার বাসার কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে আই এম ডান, তারপরে সব ক্লাস টাইম মতো নিতে পারবো, ঠিক আছে? জি আমি ম্যাম। নোটিশটা দিয়ে দিব। দিনের বেলা ক্লাস করলে খুব ভালো লাগে, রাতের বেলা আমরা সবাই টায়ার্ডও হয়ে গেছি। বাট শব্দ যে এরকম আপনারা কেউ শুনতে পাবেন না, আপনাদের কথাও আমি শুনবো না, আমার কথাও শুনবো না, কেউ ঠাস 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 শুধু ভাঙ্গার শব্দ শোনা পাবেন। ওকে, ভালো থাকেন সবাই। 7:30টায় তাহলে দেখা হচ্ছে আবারও, আমরা ক্লাসে বসতেছি। সেটা হচ্ছে মোটামুটি আমরা শুরু করব দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, ঠিক আছে? এবং আপনাদের খুবই ভালো লাগবে সেটা, জি ম্যাম। মনে হয়। আর আপনাদের দেখা হবে নাকি, নাকি ফাইনাল এক্সাম হবে নাকি অনলাইনে, কে জানে। হোপিং ফর দ্য বেস্ট, যে সবাই যেন আমরা ব্যাক করতে পারি, বাট উই আর নট শিওর অফ এনিথিং নাও। অনলাইনে দিয়ে দেখ ম্যাম এক্সাম। না, অনলাইন হলে হবে আপনাদেরকে, মানে অফলাইনে না হলে তো ভালোই লাগে না। ওকে, তাহলে ভালো জি থাকেন। ম্যাম। জি, ভালো থাকেন। জি ম্যাম। দেখা হচ্ছে আমাদের তাহলে আসসালামু 7:30। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 7:30 স্যাটারডে, ঠিক আছে? চারটার ক্লাসটা আমি 7:30টায় দিয়ে দিলাম। চারটার সময়ও বিল্ডিং এ অনেক কনস্ট্রাকশন কাজ হয়, কিছু শুনতে পাবেন না। ভালো থাকেন সবাই। জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ক্লাস কি শেষ? হ্যাঁ, এটা আপনি এতক্ষণ ছিলেন, আমি তো জানতামই না। আপনি কোনো কথাই বলতেছিলেন না। না ম্যাম, ম্যাম অনেকক্ষণ ধরে তো ইয়া ছিল, চুপচাপ ছিল, নেটওয়ার্ক একটু ইয়া ছিল আমার, ইয়া হ্যাঁ, ইয়া প্রবলেম ছিল নেটওয়ার্ক ম্যাম, এই ঠিক জন্য। করিয়েন। ক্লাসেও আপনার নেটওয়ার্ক থাকে না, এখানেও আপনার না নেটওয়ার্ক। ম্যাম, ছিল ম্যাম, আসে যায় এরকম ছিল ম্যাম। আচ্ছা, নেট ঠিক করিয়েন। আমাদের কিন্তু পরের ক্লাসটা স্যাটারডেতে 7:30। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি জানিয়ে দিব, ঠিক আছে? ওকে, জি ভালো ম্যাম, জি থাকেন। ম্যাম, ঠিক আছে। আচ্ছা, খোদা হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোদা হাফেজ।